আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গভীর নিম্নচাপে বৃষ্টি অব্যাহত, যানবাহন সংকট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, এখনই শীত না নামার আভাস। কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতা কম, বিক্রি না জমায় হতাশ দোকানদাররা। বাজার সিন্ডিকেট মোকাবেলায় ব্যর্থ নয় সরকার, করোনায় বেড়েছে সহিংসতা ও অবক্ষয়, বলেছেন ওবায়দুল কাদের। সীমিত পূজা অর্চনার সপ্তমী শেষ, করোনার কারণে টেলিভিশন ও ফেসবুকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি নিম্নচাপে রূপ নেয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে 4 নম্বরের পরিবর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে হবে আরও 36 ঘন্টা। নিম্নচাপের প্রভাবে ভোর থেকেই সারা দেশে আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই যাদের পথে নামতে হয়েছে তারা পড়েন বিপাকে। বাস টাস পাওয়া যাচ্ছে না, মানে টোটালটাই একবারে গোসল করে নিয়েছি। আমার বাসা থেকে আসলে বৃষ্টি এতটা হচ্ছে এটা বোঝাও যায় না, কিন্তু বাসা থেকে বের হয়েই দেখি এমন বৃষ্টি হচ্ছে, আসলে আমার দুর্ভাগ্য করে আমার ছাতাটাও ভাঙে আর কি। আবহাওয়া অফিস বলছে শুক্রবার দিনভর বৃষ্টিপাত হবে, শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখন যে নিম্নচাপটি হয়েছে এটি ঘূর্ণিঝড়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। 36 ঘন্টা সময় এই নিম্নচাপের প্রভাবে সারা দেশেই আসলে ভারী থেকে অতি ভারী বর্ষণ, বজ্রপাত এগুলো ঘটবে এবং এরপরে ধীরে ধীরে এর প্রভাব কমে যাবে এবং বৃষ্টিপাতও কমে যাবে। তবে সহসাই শীত নামছে না, বরং নিম্নচাপ পরবর্তী সময়ে তাপমাত্রা ওঠানামা করবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একেবারে শীতকালীন আবহাওয়া হবে না, মানে শীতকালে আমরা যে তাপমাত্রাটা অনুভব করি সেটি হবে না। 15ই নভেম্বর পর্যন্ত তাপমাত্রার উঠানামা থাকবে, কখনো কখনো গরম মনে হবে, কখনো কখনো ঠান্ডা মনে হবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে ঢাকায়ও। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুহিত, ঢাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে গত বৃহস্পতিবার থেকে অর্থাৎ গতকাল থেকেই গভীর সমুদ্র বন্দরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি এখন আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি যে সেটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে দেশের ফরিদপুর এবং মাদারীপুর জেলা অতিক্রম করছে। আজ রাতেই সেটি ব্রাহ্মণবাড়িয়া হয়ে বাংলাদেশ থেকে অতিক্রম করবে। তবে আজকে এখন পর্যন্ত ঢাকায় সারাদিনে অর্থাৎ 12 ঘন্টায় প্রায় 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে আগামীকাল দুপুর নাগাদ এই পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। অর্থাৎ আজকে যে বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ সারা দেশে, সেটি আগামীকাল দুপুরের পর থেকে সেটি থাকবে না, তবে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর দিনের কথায় আমি আপনাকে জানাই যে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হওয়ার কারণে, বিশেষ করে রাজধানীতে সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টি হওয়ার কারণে অলি গলিতে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। ফলে রাজধানীবাসীর দুর্ভোগ যেন চরমে উঠেছে।
এই অবস্থায় সাপ্তাহিক ছুটি হওয়ার কারণেও রাজধানীবাসীর সাপ্তাহিক ছুটির কারণে তারা রাজধানীতে বের হতে পারেনি, কোথাও যেতে পারেনি, অনেকটা ঘরবন্দি থাকতে হয়েছে। তবে সুখবর যেটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামীকাল দুপুরের পর এই অবস্থার উন্নতি হবে। মিথিলা। মোহিত, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা বন্দরকে 4 নম্বরের পরিবর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়াও টানা বৃষ্টিতে মোংলা উপকূলীয় এলাকায় তলিয়ে গেছে মাছের ঘের। চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সাপ্তাহিক ছুটির সাথে বৃষ্টি যুক্ত হওয়ায় রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ছিল কম। বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস কাজে বিঘ্ন ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা বন্দরে 4 নম্বরের পরিবর্তে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। 2 দিনের টানা বৃষ্টিতে মোংলা উপকূলীয় এলাকায় মৎস্য ঘেরগুলো তলিয়ে গেছে, এতে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। এছাড়া মোংলা রাস্তাঘাটে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রাইতের 1টা হইতে বর্ষা শুরু হয়েছে, ঘের পাতারি রাস্তাঘাট সব তলায় গেছে। পিছনে যে রাস্তাটা, ওই রাস্তাটা পুরো বাড়ির তলায় গেছে, মানুষের ঘরে ঘরে পানি উঠছে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রোডে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। দেখানো হয়েছে 2 নম্বর বিপদ সংকেত। এদিকে বৈরী আবহাওয়া ও নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছে নদীপথের অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। অন্যদিকে পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ উপকূলীয় এলাকায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। এতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট বাড়তে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বৃষ্টির প্রভাবে বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ পণ্যের দাম। বিশেষ করে ক্রেতার উপস্থিতি কম থাকায় আলু, পেঁয়াজ সহ অনেক সবজির দাম গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তবে বৈরী আবহাওয়ায় ক্রেতা না থাকায় বিক্রি জমেনি, তা হতাশ করেছে বিক্রেতাদের। টানা বৃষ্টিতে শুক্রবার বন্ধের দিনেও অনেকটাই ভিন্ন চেহারায় দেশের বৃহত্তম পাইকারি বাজার। ক্রেতা সাধারণের দেখা না পাওয়ায় কমেছে অধিকাংশ নিত্যপণ্যের দর। বিশেষ করে আলু ও পেঁয়াজের বাজারে কমেছে উত্তাপ। গত সপ্তাহেও 80 থেকে 82 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ মিলছে 72 থেকে 76 টাকা কেজিতে। একটু কমছি, একটু কম পাইছি, 2-4-5 কম পাইছি, ওইভাবে তো কম নাই। দেশি পাবনা যেটা, সেটা আপনার 75 থেকে 76 টাকা কেজি, আর ফরিদপুর হাইব্রিড যেটা, সেটা 72 থেকে 73 টাকা। যে আলুর দাম নিয়ে হইচই, সেটিও কমেছে আগের চেয়ে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, তবে সেটি খুচরা বাজারে গিয়ে বাড়ছে আরেক দফা দাম। আসলে আমরা তো হিমশিম খাচ্ছি আর কি, যারা সাধারণ ইনকাম করে তাদের জন্য খুবই কষ্ট করে চলা। সরকার রেট দিয়েছিল 30 টাকা কেজি, আমরা 30 টাকা পাইছি, আমরা 35 টাকা বিক্রি করতেছি খুচরা। এদিকে শাকসবজির দামও পড়তির দিকে, তবে আগে থেকে বাড়তে থাকা চড়া দামেই কিনতে হচ্ছে সবাইকে। বিশেষ করে ঝাল যেন কমছেই না কাঁচামরিচের। 100 টাকা, 80 টাকা, 40 টাকা, 60 টাকা নিচে কোনো তরকারি নেই। 7 থেকে 15 দিন ধরে দেখছি যে সবজি বাজারের দাম চড়া। এই সপ্তাহে বাজার একটু কমই যাচ্ছে বাজার। কারণ হচ্ছে ফসল হয়তো একটু আমদানি হইতেছে, আবার বেচা কেনা একটু কম হইতেছে, এটার লেগে। আলু পেঁয়াজ যখন দাম কমে গেছে স্যার, আলুর কেজি 35, আর কত হস্তা খাইবেন স্যার? বহুত খাইছেন হস্তা। নানা অজুহাতে নিজ পণ্যের দাম বাড়ালেও অন্যের বিক্রি করা পণ্যের দাম বাড়ায় আবার অখুশি ওই ব্যবসায়ী। শুধু পেঁয়াজ নিয়ে পড়ে থাকলে তো হবে না। আপনি দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন, পেঁয়াজ, আলু, আদা, রসুন, ইভেন শীতের সবজিগুলা, যাবতীয় সব কিছু, আপনার কোনটার দামটা ঠিক আছে, কোনটা ঠিক নেই। সাধারণ মানুষ চান একটা স্থিতিশীল বাজার পরিস্থিতি। চলমান আবহাওয়া পরিস্থিতিতে কখন যে রোদ উঠবে আর কখন নামবে বৃষ্টি জানে না কেউই। ঠিক তেমনি পর্যাপ্ত বাজার ব্যবস্থাপনার অভাবে প্রায় প্রতি বছরই কোনো না কোনো নিত্যপণ্যের বাজারে তৈরি হয় চরম অরাজকতা, আর এর ফলে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নেয় একটি অসাধু ব্যবসায়ী গোষ্ঠী, আর ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজারে সিন্ডিকেট আছে, তবে সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়। ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, সবসময় বিএনপি নেতারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্ষণ, নারী নির্যাতনের সাথে জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না। করোনার কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গণতন্ত্রের নামে ছিনিমিনি খেলে লাভ নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ এর অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জাফরুল্লাহ বলেন, প্রকৃত গণতন্ত্র ছাড়া মুক্তির কোনো পথ নেই। অভিযোগ করেন, বাকশাল ভিন্ন নামে প্রতিষ্ঠিত হতে চলেছে। তার মতে, ফাঁসি দিয়ে অপরাধ কমানো যায় না, যার প্রমাণ ধর্ষণ আইনের সংশোধন। দাবি করেন, দেশে নারী নির্যাতন কমেনি, বরং বেড়েছে। মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে বিরোধী দলগুলো ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। বাস্তব পরিস্থিতি ও মানুষের দুর্ভোগ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাস্তায় নামারও আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। প্রতিকূল আবহাওয়ার মাঝে ঢাকা 18 আসনের উপনির্বাচনে প্রথম দিনের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। অপরদিকে নির্বাচনের সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান ধানের শীর্ষে প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা 18 আসন। এই আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। বাদ জুমা উত্তরখান মাজার প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একত্র কাজ করে জননেত্রী শেখ হাসিনার যে আমানত, আমাদের যে নৌকা, এর বিজয় সুনিশ্চিত করতে হবে সকলকে নিয়ে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৪৫ নম্বর ওয়ার্ডের অলি গলিতে নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী। এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে উত্তরার 7 নম্বর সেক্টরের 1 নম্বর সড়কের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ে প্রচারণা শুরু করেন বিএনপি দলীয় প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও ধানের শীষের পক্ষে ভোট চান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর প্রচারণায় যোগ দেন। জনগণের অধিকার আদায়ের শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার কথা জানান বিএনপির প্রার্থী। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বানও জানান তিনি। আজকে আপনারা দেখেন মানুষ ভোট দেওয়ার জন্য কিভাবে মুখিয়ে আছে, দীর্ঘদিন ভোট দিতে পারে না। সেই জন্য মানুষ চায় আগামী 12 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করবে ধানের শীষকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে। আগামী 12ই নভেম্বর ঢাকা 18 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। পূজা অর্চনা ও অঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শেষ হলো সপ্তমী পূজা। পূজারী ও দুর্গা মায়ের ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয় পূজা মণ্ডপগুলো। করোনার কারণে টেলিভিশন ও ফেসবুকে অঞ্জলি দেওয়ার আহ্বান জানানো হলেও বৈরী পরিস্থিতি উপেক্ষা করে অনেকেই দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানাতে ছোটেন মণ্ডপে। শুক্রবার সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমীর মূল আয়োজন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসপ্তমী পূজার শুরুতে দেবী বন্দনায় একযোগে বেজে ওঠে শঙ্খ, ঢাকঢোল আর কাঁসার বাদ্য। নারীরা তাদের উলুধ্বনিতে আহ্বান জানান দুর্গতি নাশিনী দেবীকে। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা দিতে মণ্ডপে মণ্ডপে পূজারী ও ভক্তদের ভিড়। শুরু হয় দেবী মায়ের চরণে অঞ্জলি অর্পণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত জানান, দেবী দুর্গা পালকিতে চেপে পৃথিবীতে এসেছে, যা অমঙ্গলের লক্ষণ। প্রার্থনা দিয়ে সেই অকল্যাণকে দূর করতে হবে। বর্তমান করোনা পরিস্থিতি দ্রুত উত্তরণের জন্য বিশেষ প্রার্থনাও করা হয়। মন্দিরে দুর্গার ভক্তরা সকল আসরিক শক্তির বিরুদ্ধে বিজয় ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনাও করেন।
করোনা মুক্ত চাই আর কি মায়ের কাছে। করোনার জন্য এবার পূজাটাও ঠিকমতো হচ্ছে না, কোথাও ঘুরতে যেতে পারতেছে না। আতঙ্ক একটু রয়েই গেছে, তবে মা আসার আনন্দ উদযাপনও রয়েছে, মায়ের প্রতি বিশ্বাসও আছে। এটাই প্রার্থনা করছি সবাই সুস্থ থাকুক, মঙ্গল থাকুক। পুজোর আঙ্গিকটা সম্পূর্ণভাবেই চলমান রয়েছে, উৎসবের আঙ্গিকটাকে পরিহার করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই এই পবিত্র দেবালয়ে তারা পূজা দেখে এবং তাদের যা যা করণীয় সেটার জন্য তারা পূজার যে আনুষ্ঠানিকতা সেটার জন্য সম্পৃক্ত হতে পারে। নিজের কল্যাণ কামনা নয়, ভ্রাতৃত্ব ও প্রীতির বার্তাও ছড়ানোর আহ্বান জানিয়েছে পূজা উদযাপন কমিটি। দেবী দুর্গার মহাস্নানের মধ্য দিয়ে শেষ হলো মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। পরে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। কুয়েতের মোট জনসংখ্যার 70 ভাগই বিদেশি নাগরিক। দেশটি চাচ্ছে বিদেশিদের সংখ্যা 30 ভাগে নামিয়ে আনতে। এতে করে অর্ধেক বাংলাদেশি ফেরত আসার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে দেশটির বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, নতুন আইন মানে এখনই বিদেশিদের ফিরিয়ে দেবে এমনটি নয়। তেল সমৃদ্ধ অর্থনৈতিক দেশ কুয়েত। দেশটিতে মোট জনসংখ্যা 48 লাখের মতো, এর মধ্যে 34 লাখই বিদেশি, অর্থাৎ মোট জনসংখ্যার 70 ভাগই বিদেশি নাগরিক। মঙ্গলবার অভিবাসী বিষয়ক নতুন এক আইন পাশ করেছে কুয়েতের জাতীয় সংসদ। এর মূল উদ্দেশ্য বিদেশি নাগরিকদের সংখ্যা কমিয়ে 30 ভাগ করা। কুয়েতে অন্তত 3.5 লাখ বাংলাদেশি রয়েছে। নতুন এই আইনে কতটা প্রভাব পড়তে পারে এই প্রবাসীদের ওপর, এমন প্রশ্ন ছিল দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে। সব আমলে নিয়েই তারা একটা প্রজেক্ট প্রপোজ করবে যে হ্যাঁ, আমার আগে ছিল 3.4 মিলিয়ন, সো এটা আমরা 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 3 মিলিয়ন করব। কিন্তু এটা কোন দেশের কত, এই কোটা সিস্টেমটা থাকবে না। এমনও হতে পারে 2 মিলিয়নের মধ্যে হয়তো 1 মিলিয়নই বাংলাদেশ হতে পারে, আবার 50,000 হতে পারে। এটা এমন না যে কালকে থেকে কিছু একটা হবে। শ্রম অভিবাসন বিশ্লেষকরা মনে করছেন, নতুন আইনের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশি কর্মীরা। তাই কর্মীদের সুরক্ষায় এখনই কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এখন আমাদের যে দায়িত্বটা হচ্ছে খুব গুরুত্ব সহকারে, যে আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে, তোমরা তোমাদের 70% কর্মী কমাবা ফরেন ওয়ার্কারকে, কিন্তু বাংলাদেশি ওয়ার্কার কমিও না। কারণ আমরা মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ, তোমাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের কূটনৈতিক সম্পর্ক, আমরা সব দিক থেকে তোমাদের সাথে যে কোনো ওয়াইসি সহ সর্বক্ষেত্রে তোমাদেরকে সমর্থন করি। সেই জায়গাটা অত্যন্ত গুরুত্ব সহকারে খুব দ্রুততার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দ্রুত তাদের সাথে প্রয়োজনে ছুটে যেতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বললেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। এ বিষয়ে কি করণীয় তা ঠিক করতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করার কথা জানান তিনি। বিষয়টি নিয়ে আমরা এই সংশ্লিষ্ট ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলবো যে এখানে আমাদের যারা আছেন তারা যেন কোনো ধরনের অসুবিধায় না পড়েন। আমরা আগামী 27 তারিখে আমাদের আন্তঃমন্ত্রণালয় একটি মিটিং আছে, সেখানেও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। অন্যদিকে বাংলাদেশের আরেকটি বড় শ্রমবাজার ওমানেও বিদেশি কর্মী কমানোর প্রস্তাবনা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নিজেদের নাগরিকদের কাজে লাগাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে দেশটি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ছোট ভাই বড় ভাই দ্বন্দ্বে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয় কিশোর জব্বারকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা যায় সে। পুলিশ 2 আসামিকে গ্রেফতার করলেও পরিবারের দাবি 4 আসামি এখনো অধরা, যারা হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 4 থেকে 5 জন কিশোর আরেক কিশোরকে মারধর করছে। সিসিটিভির ফুটেজ তাই বলছে। মারধরের এক পর্যায়ে ইমন নামে এক কিশোর জব্বারকে ছুরি মারে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায় জব্বার। রাজধানীর দক্ষিণ রাজারবাগে গেল 7 সেপ্টেম্বরের রাতে ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্বন্দ্বে জড়ানো কিশোররা সবাই সমবয়সী, একসাথে চলতো তারা। বয়স 14, 15, 16 এরকম হবে সবগুলোরই। এরা কি করে? এই প্রিন্টিংয়ের কাজ করতো আর কি, যে ছাপাখানায় কাজ করতো, সবগুলো একাত্রে বোধহয় কাজ করে। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটে যায় খুনের ঘটনা। বন্ধু বন্ধু সবাই মিলে যাইতেছি, এখানে আমাদের আটকেছে ওর মা, ওর ছোট বোন আর ছোট ভাই ইমন। 2-1 কথা করে দেখছি, গালাগালি করতেছে জব্বারে। গালাগালির পরে জব্বারে করতেছে, আমার গালাগালি করিস না, যা কর ক। সিনিয়র দুনিয়া নিয়ে মারার পাইছিল। এ ভাই অত্যেন সিনিয়র ছিল আর ওকে থাপ্পড় মারছি দেখি ও ছোট ভাই চক আটটাছিল। এটা আটটার পর 2 জনের দক্ষ দিয়ে করতে করতে ওর ভাই পেছন থেকে
ছুরি মারছে। ঘটনার দুদিন পর ইমনকে আসামি করে মামলা করা হয় সবুজবাগ থানায়, কিন্তু বাদীর অভিযোগ ইমন ছাড়াও আরও 4 জন হত্যায় জড়িত, যাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। আজকে 42 দিন আমার চোখের সামনে আসামি ঘুরে বেড়ায়, আমার বাসার মধ্যে এসে আমার আক্রমণ করে, আমার মারধর করে যায় সকাল 6টা বাজে আইয়া। এও থানার মধ্যে কোনো বিচার পাইলে থানায় গেলে আমার আর উল্টো ধমকি দেয়। কিশোর গ্যাং কালচার এই মায়ের বুক থেকে কেড়ে নিয়েছে সন্তানকে, যার বিচার চান তিনি। তোমার কাছে আমি সুখী বিশেষ চাই, আমি আর কিচ্ছু চাইনি। দুজনে অ্যারেস্ট হয়েছে, আর এবারে আমার সামন দিয়ে বেড়ে দিচ্ছে। এখন কোনো কিছু ধরার মতো ধরে না কেউ। জব্বারের মতো আরো কত কিশোর যে গ্যাং কালচারের বলি হচ্ছে, তার হিসেব কে রাখছে? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিলের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে নরসিংদীর রায়পুরায় রাজু অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। নির্যাতিতা স্বজনদের অভিযোগ, রাত 10টায় ওই স্কুল ছাত্রীকে অডিটোরিয়ামে ডেকে নিয়ে যায় রায়পুরা উপজেলার ছাত্রলীগের সভাপতি শাকিল। সেখানে সারা রাত আটকে রেখে নির্যাতন করে সে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অডিটোরিয়াম ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত শাকিল পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। রংপুরের মাহিগঞ্জে এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে, আর মেহেরপুরের তাঁতিপাড়ায় কুপিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বুধবার রংপুরের ফিড মিলে কর্মরত 60 বৃদ্ধ শ্রমিক মহিরুদ্দিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় আরেক শ্রমিক রশিদুল ইসলাম। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে নেওয়া হয় আইসিইউতে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এদিকে মেহেরপুর শহরে শুক্রবার মধ্যরাতে বাড়ি ফেরার পথে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় সমাজসেবা অধিদপ্তরের স্টাফ ফারুক হোসেনকে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। এবারে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। বয়সভিত্তিক ফুটবলারদের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিককে নিয়ে পরিদর্শন করেছেন বেড়াইদে বাফুফে ফর্টিস ফুটবল একাডেমি। করোনায় বন্ধ হয়ে যায় একাডেমির কার্যক্রম। নতুন করে ক্যাম্পের জন্য ফর্টিস গ্রুপের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চান বাফুফে সভাপতি। জানান, জয় পরাজয় নয়, নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের ফুটবলারদের খেলায় ফেরানোই মূল উদ্দেশ্য তার। শুক্রবার ছুটির দিন, অঝড় বৃষ্টির মাঝেই বাফুফে ফোর্টিস ফুটবল একাডেমি পরিদর্শনে সভাপতি কাজী সালাউদ্দিন, সাথে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। গত বছর ফোর্টিস গ্রুপের সাথে বাফুফের চুক্তিতে শুরু হয় বয়সভিত্তিক ফুটবলারদের ট্রেনিং কার্যক্রম। সাফল্য আসে উয়েফা অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে। অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কিশোররা। সেই অনুপ্রেরণায় করোনায় বন্ধ হয়ে যাওয়া একাডেমির কার্যক্রমকে আবারও সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল থেকে ফুটবলার খুঁজে আনার উদ্যোগ। বেসিক রাইটটা আমরা শুরু যেটা করবো মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম দুটা গ্রুপ নিয়ে, যেটা ধরেন নেক্সট 2-3 মাসের মধ্যে হবে। আর লং টার্ম করার জন্য উই উইল নিড অ্যানাদার 6 months. I need another 25 to 3 to 4 weeks to give you a comprehensive game plan. ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি, যেটা আগামী পরশুদিন সোমবার 26 তারিখে আমরা ময়মনসিংহ যাচ্ছি। আমরা চাই একাডেমি শুড গো অন আরেকটু প্রফেশনাল ওয়েতে। গত বছর আমরা 14 আর 16 করেছিলাম, এই বছর আমরা 12-10 নিয়ে আসবো। করোনা স্থবিরতা থেকে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের ফুটবলারদের পারফরমেন্স নিয়ে আছে সংশয়। ফিফা র্যাঙ্কিংয়ে 187তে বাংলাদেশ। সমালোচনার দায় নেই, এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাফুফে সভাপতির। অনুপ্রেরণা বিশ্বকাপ বাছে গত বছর কাতার ও ভারতের বিপক্ষে লাল সবুজদের উজ্জ্বল নৈপুণ্য। 6 মাস ধরে প্লেয়াররা খেলে না, এক একজন আমার মতন মোটা হয়ে গেছে, ফিটনেস নাই। কারণ ফুটবল একটা জায়গায় আসছিল, কাতারের খেলা দেখেছে এগেন্স্ট কাতার, ইন্ডিয়ার এগেন্স্টে। তো আমি জানি ওখান থেকে অনেক পিছিয়ে চলে গেছে। সো আমাদের যে প্ল্যানিংটা, এটা জিতা হারার প্ল্যানিং না, ফুটবলটাকে মাঠে ব্যাক করা, প্লেয়ারদেরকে সাহস দেওয়া, দ্যাট উই আর ব্যাক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে 13 ও 17 নভেম্বর। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গভীর নিম্নচাপে বৃষ্টি অব্যাহত, যানবাহন সংকট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, এখনই শীত না নামার আভাস। কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও বৈরী আবহাওয়ায় বাজারে ক্রেতা কম, বিক্রি না জমায় হতাশ দোকানদাররা। বাজার সিন্ডিকেট মোকাবেলায় ব্যর্থ নয় সরকার, করোনায় বেড়েছে সহিংসতা ও অবক্ষয়, বলেছেন ওবায়দুল কাদের। সীমিত পূজা অর্চনায় সপ্তমী শেষ, করোনার কারণে টেলিভিশন ও ফেসবুকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।